রাখি বন্ধন উৎসবটা, এই নামটা শুনলেই আমাদের মনে একটা চেনা ছবি ভাসে, তাই না? হ্যাঁ, একদম। ভাই বোনের উৎসব আর কি। কিন্তু সম্প্রতি আমরা একটা লেখা হাতে পেয়েছি, রাখি বন্ধন ঐতিহ্য ও উৎসব নামে। আর এই লেখাটা, বুঝলেন, এই চেনা ছবিটা নিয়ে কয়েকটা বেশ জরুরি প্রশ্ন তুলে ধরেছে। ঠিক। আজকের আলোচনাটা মূলত এই লেখাটাকেই ঘিরেই হবে। হ্যাঁ, লেখাটা কিন্তু সরাসরি কোনো উত্তর দিচ্ছে না, বরং আমাদের ভাবনাগুলোকে একটু উস্কে দেওয়ার চেষ্টা করেছে। হুম। এর মূল প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং। যেমন ধরুন, এই যে রাখি বাঁধার রীতি, এটা কি শুধু হিন্দুরাই পালন করেন? রাইট, এটা একটা বড় প্রশ্ন। মুসলিম সমাজেও কি এর চল আছে বা কখনো ছিল? আর সবচেয়ে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এর শুরুটা ঠিক কোথায়, মানে উৎসটা কি? ঠিক। এইগুলোই আমরা আজ একটু দেখব, ওই লেখাটার সূত্র ধরেই। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। হ্যাঁ। রাখি বন্ধন যে শুধু হিন্দুদের উৎসব, এই যে ধারণাটা, হুম। যেটা খুব চালু ধারণা, হ্যাঁ, হ্যাঁ, এই নিয়ে লেখাটা কি বলছে? দেখুন, এইখানেই লেখাটা একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। বলছে যে ঐতিহাসিকভাবে দেখলে কিন্তু কোনো উৎসব বা আচারের ধর্মীয় পরিচয়টা সবসময় এত স্পষ্ট বা একরকম থাকে না। ও আচ্ছা। লেখাটাতে ইঙ্গিত করা হয়েছে যে ধরুন মধ্যযুগের ভারতে, বিশেষ করে রাজপুতানায়, অনেক সময় রাজনৈতিক কারণে যোগাযোগ বা সমর্থনের প্রতীক হিসাবেও রাখি বিনিময় হতো। হ্যাঁ, শুনেছি এরকম। আর সেটা কিন্তু সবসময় ধর্মীয় গণ্ডির মধ্যে বাধা ছিল না। ওই যে রানী কর্ণাবতী আর হুমায়ুনের গল্পটা আমরা শুনি। হ্যাঁ, হ্যাঁ। লেখাটাতে অবশ্য বলছে যে গল্পটা ঐতিহাসিকভাবে কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু গল্পটা নিজেই তো এই আইডিয়াটা দেয় যে সম্পর্কটা ধর্মের ঊর্ধ্বে ছিল, তাই না? তা ঠিক। তার লেখাটা বলতে চাইছে যে হয়তো সময়ের সাথে সাথে এর পরিচিতিটা একটা নির্দিষ্ট ধর্মের সঙ্গেই বেশি করে জুড়ে নেছে। সম্ভবত সেই সম্ভাবনার কথাই বলছে লেখাটা। এটা আমাদের ভাবায় যে একটা লোকাচার কিভাবে ধীরে ধীরে কোনো একটা বিশেষ সম্প্রদায়ের কালচারাল মার্কার হয়ে ওঠে। ইন্টারেস্টিং। এবার আসুন দ্বিতীয় প্রশ্নটায়, মুসলিম সমাজের রাখি বাঁধার চল নিয়ে উৎসটি কি জানাচ্ছে। হ্যাঁ, এটাও খুব কৌতূহলের। উৎসটিতে কি কোনো কোনো নির্দিষ্ট উদাহরণ বা সময়ের কথা বলা আছে? আছে, আছে। লেখাটাতে বিশেষভাবে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ের কথা বলা হয়েছে। ওহো, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আহ্বান। একদম। তিনি তো তখন হিন্দু মুসলিমের মধ্যে সম্প্রীতির বাঁধন হিসেবে রাখি বন্ধন উৎসব পালনের ডাক দিয়েছিলেন। এটা তো একটা ঐতিহাসিক সত্যি, ঠিক। যা দেখায় যে অন্তত সেই সময় রাখিকে একটা সার্বজনীন রূপ দেওয়ার চেষ্টা হয়েছিল, সচেতনভাবেই। হুম। এছাড়াও উৎসটা কিছু লোককথার দিকেও ইঙ্গিত করছে। যেমন ধরুন, আগেকার দিনে বাংলার গ্রামে বা হয়তো হায়দ্রাবাদের মতো কিছু জায়গায় দুই সম্প্রদায়ের মধ্যে এই আদান-প্রদানের চল ছিল, যদিও তার ধরন বা উদ্দেশ্য আজকের চেয়ে আলাদা হতে পারে। তার একেবারে যে চলছিল না তা নয়, বরং বিভিন্ন রূপে বিভিন্ন উদ্দেশ্যের ব্যবহার হয়েছে। তো বা সুরক্ষার প্রতীক হিসেবে এর ব্যবহার নানা সামাজিক, এমনকি রাজনৈতিক পরিস্থিতিতেও হয়েছে। আচ্ছা। এবার আসি সবচেয়ে সবচেয়ে জটিল প্রশ্নটায়। হুম। এর উৎস কোথায়? লেখাটা কি কিছু বলছে এই নিয়ে? এটাই তো সবচেয়ে ধোঁয়াশার জায়গা মনে হয়, তাই না? কত রকম গল্প যে শোনা যায়। ঠিক। আর লেখাটাও এই ধোঁয়াশার কথাই বলছে। এটা পরিষ্কার করে জানাচ্ছে যে রাখি বন্ধনের উৎস হিসেবে কোনো একটা নির্দিষ্ট ঘটনা বা সময়কে চিহ্নিত করাটা প্রায় অসম্ভব। তাই। একদিকে যেমন মহাভারতের গল্প আছে, দ্রৌপদী তার আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। হ্যাঁ, ওটা তো খুব প্রচলিত। তেমনি আবার পুরাণের গল্প আছে, বামন অবতারে বিষ্ণু রাজা বলির হেতে রাখি মেঁধেছিলেন। আবার ধরুন, ঐতিহাসিক প্রেক্ষাপটে আলেকজান্ডার আর পুরুর গল্প আছে। ও হ্যাঁ, সেটাও শুনেছি। বা রাজপুত মহিলারা জহরব্রত পালনের আগে রাখি পাঠাতেন। লেখাটা এই সব কটা সম্ভাব্য উৎসের কথাই উল্লেখ করেছে, করে প্রশ্ন তুলেছে, আমরা কি এর কোনো একটাকে নিশ্চিতভাবে এর আসল উৎস বলতে পারি? তার লেখাটা কোনো সিদ্ধান্তে আসছে না, বরং এই যে এতগুলো ধারা, এই বহুত্বকেই তুলে ধরছে। একদম। এটাই লেখাটার মূল সুর। কোনো একটা সহজ উত্তর চাপিয়ে দেওয়ার বদলে এটা আমাদের আমাদের নিজেদের প্রচলিত ধারণাগুলোকেই প্রশ্ন করতে শেখাচ্ছে। হুম। একটা উৎসবের পরিচিতি, কারা সেটা পালন করে, তার শিকড় কোথায়, এই সব কিছুই যে সময়ের সাথে বদলাতে পারে বা অনেকগুলো ধারা একসঙ্গে বয়ে নিয়ে চলতে পারে, সেই জটিল ছবিটাই এই লেখাটা তুলে ধরেছে। তাহলে যদি আমরা একটু গুছিয়ে বলি, এই লেখাটা রাখি বন্ধনের ধর্ম ও পরিচয়, এর পরিধি
এবং এর শুরুটা নিয়ে আমাদের যে সহজ ধারণাগুলো আছে সেগুলোকে চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, বলছে যে এর উৎস সম্ভবত একটাই নয়, আর এর পালনও বিভিন্ন সময়ে বিভিন্ন চেহারা নিয়েছে। একেবারে তাই। উৎসটা আমাদের দেখাচ্ছে যে একটা ঐতিহ্য বা লোকাচার কতটা কতটা বহুমাত্রিক হতে পারে। এর সার্বজনীনতা বা উৎস নিয়ে সরলীকরণ করলে অনেক কিছু হয়তো বাদ পড়ে যায়। আলোচনাটা কিন্তু সত্যি ভাবার মতো হলো। মানে লেখাটা আমাদের হাতে কোনো পাকা উত্তর হয়তো দিল না, না, দেয়নি। কিন্তু এই প্রশ্নগুলোই আসলে অনেক মূল্যবান, তাই না? অবশ্যই। আচ্ছা, একটা জিনিস ভাবছিলাম, একটা ঐতিহ্য যখন প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে, তখন তার একদম গোড়ার উৎসটা জানার চেয়েও কি এটা বেশি জরুরি হয়ে ওঠে না যে বর্তমানে সেটা মানুষের কাছে ঠিক কী অর্থ বহন করছে? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হয়তো উৎসের চেয়ে এই তাৎপর্যটাই সময়ের সাথে সাথে বড় হয়ে দাঁড়ায়। এটা নিয়েও কিন্তু শ্রোতারা ভাবতে পারেন। নিশ্চয়ই পারেন।